স্বাগতম তোমাদের পরবর্তী ক্লাসে। আজ আমরা বানানের শব্দবিধানের ব্যবহার শিখব। বাংলা ভাষারীতিতে মধ্যাহ্নস্বরের বাংলা ভাষারীতি অনুসারে তৎসম শব্দের বানানে যে মধ্যাহ্নস্বর ব্যবহার করি সেটাই হচ্ছে শব্দবিধান। তৎসম শব্দে মধ্যাহ্নস্বরের বানানের ব্যবহারই হচ্ছে শব্দবিধান। দেখো কতগুলো শব্দ বাংলা ভাষায় অধিকাংশ শব্দই তৎসম শব্দ থেকে এসেছে, আর এই তৎসম শব্দ বানানে আমরা দন্ত্যস্বরের পরিবর্তে মূর্ধন্য ব্যবহার করি। তাহলে চলো কোন কোন শব্দে আমরা মূর্ধন্য ব্যবহার করি। রিকারের পরে আমরা অবশ্যই মূর্ধন্য ব্যবহার করব। রি অথবা রিকারের পরে আমরা মূর্ধন্য ব্যবহার করব। যেমন ধরো কৃষক, কৃষক বানানে কি লিখলাম? রিকার। আর রিকারের পরে মূর্ধন্য নিয়ম অনুসারে রিকারের পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। তৎসম শব্দের বানানে রি অথবা রিকারের পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। তারপর বলছে রয়ের পরেও মূর্ধন্য ব্যবহার হয়। রয়ের পরেও মূর্ধন্য ব্যবহার হয়। যেমন আকর্ষণ, বিকর্ষণ। দেখো কি বললাম যে র অথবা রেফের পরে আমরা মূর্ধন্য ব্যবহার করি। রয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ। এই রেফের পরে আমরা মূর্ধন্য ব্যবহার করব। তাহলে তৎসম শব্দে র অথবা রেফের পরে আমরা মূর্ধন্য ব্যবহার করি। তারপরে দেখো যুক্তবর্ণ ট অথবা ঠ যুক্ত বর্ণে আমরা মূর্ধন্য ব্যবহার করি। যুক্ত বর্ণে আমরা মূর্ধন্য ব্যবহার করি। বৃষ্টি, তাহলে টবর্গীয় বর্ণের যুক্ত বর্ণে আমরা মূর্ধন্য ব্যবহার করি। টবর্গীয় বর্ণের যুক্ত বর্ণে আমরা মূর্ধন্য ব্যবহার করি। টবর্গীয় বর্ণের যুক্ত বর্ণে আমরা মূর্ধন্য ব্যবহার করি। দেখো টবর্গীয় বর্ণের মধ্যে কি কি আছে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে টবর্গীয় বর্ণে আমরা মূর্ধন্য ব্যবহার করছি। তারপর বলছে যে ইকারান্ত যুক্ত উপসর্গের সঙ্গে আমরা মূর্ধন্য ব্যবহার করি। ইকারান্ত বা উকারান্ত শব্দে আমরা মূর্ধন্য ব্যবহার করি। ইকারান্ত বা উকারান্ত উপসর্গজাত শব্দে আমরা মূর্ধন্য ব্যবহার করি। যেমন দেখো অভি একটি তৎসম উপসর্গ। অভি একটি তৎসম উপসর্গ। এর সঙ্গে আমরা মনে করে লিখব অভিষেক। তাহলে ইকারান্ত উপসর্গের পরে আমরা মূর্ধন্য ব্যবহার করি। ইকারান্ত উপসর্গের পরে আমরা মূর্ধন্য ব্যবহার করি। ইকারান্ত উপসর্গের পরে আমরা মূর্ধন্য ব্যবহার করি। আবার উকারান্ত উপসর্গের পরেও আমরা মূর্ধন্য ব্যবহার করি। দেখো অনু একটি উপসর্গ। অনু একটি উপসর্গ। তাহলে অনু একটি উপসর্গ। এটি হচ্ছে হস্যকার যুক্ত উপসর্গ। এই উপসর্গের সঙ্গে আমরা মূর্ধন্য ব্যবহার করি। তাহলে হস্যইকার এবং হস্যকার যুক্ত উপসর্গের পরে আমরা মূর্ধন্য ব্যবহার করব। হস্যইকার এবং হস্যকার যুক্ত উপসর্গের পূর্বে আমরা মূর্ধন্য ব্যবহার করব। যেমন আরো অনেক উদাহরণ আছে। পরিষদ, অনুষদ, অধিষ্ঠান, তারপর হচ্ছে বিষয়, বিষম ইত্যাদি। তারপরে হচ্ছে তোমার কিছু ব্যতিক্রম আছে। অভিসার, অভিসন্ধি, এগুলো আবার দন্তস্ব ব্যবহার হবে। কিছু ব্যতিক্রম আছে। অভিসার, এই শব্দগুলো হচ্ছে ব্যতিক্রম।
ব্যবহৃত হয়, রি অথবা রিকারের পরে মূর্ধন্য স ব্যবহৃত হয়, রেফের পরে মূর্ধন্য স ব্যবহৃত হয়, রেফের পরে মূর্ধন্য স ব্যবহৃত হয়, টবর্গীয় ধ্বনির পূর্বে টবর্গীয় যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে মূর্ধন্য স ব্যবহৃত হয়, টবর্গীয় যুক্ত ব্যঞ্জন বর্ণে মূর্ধন্য স ব্যবহৃত হয়। আবার হস্যইকার এবং হস্যকার যুক্ত উপসর্গের সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়, হস্যইকার এবং হস্যকার জাত উপসর্গজাত শব্দ গঠনে মূর্ধন্য স ব্যবহৃত হয়, হস্যইকার এবং হস্যকার উপসর্গযুক্ত শব্দ গঠনে মূর্ধন্য স ব্যবহৃত হয়। তারপর বলছে যে সম্ভাষণ সূচক শব্দে যদি স্বরে আর স্বরধ্বনি থাকে তাহলে সেখানে মূর্ধন্য স হয়। দেখো আমি কি বললাম, সম্ভাষণ সূচক শব্দে যদি একার হয়, সম্ভাষণ সূচক শব্দে যদি একার বসে তাহলে মূর্ধন্য স হয়, সম্ভাষণ সূচক শব্দে যদি শেষে একার থাকে তাহলে তার পরের বর্ণটি মূর্ধন্য স হয়, সম্ভাষণ সূচক শব্দের শেষে যদি একার থাকে তাহলে পরের বর্ণটি মূর্ধন্য স হয়। আর কতগুলো স্বভাবতই মূর্ধন্য স আছে, যেমন ভাষণ, ভাষা, উষা, পোশাক, বিষ, মানুষ, শেষ, বিষয় ইত্যাদি কতগুলো স্বভাবতই মূর্ধন্য স, অর্থাৎ এগুলোর কোনো নিয়ম নেই, এগুলো স্বভাবতই মূর্ধন্য স হয়। ভাষণ, ভাষা, উষা, বিষম, বিষ, মানুষ, বিষয়, ঈষৎ ইত্যাদি। ভাষণ, ভাষা, উষা, বিষম, বিষ, মানুষ, ঈষৎ ইত্যাদি। তারপর বলছে যে এবার আমরা জেনে নেব কোন কোন শব্দে দন্তান্ন শয়ের মূর্ধন্য শয়ের ব্যবহার হয় না, কোন কোন শব্দে মূর্ধন্য শয়ের ব্যবহার হয় না, কখন আমরা মূর্ধন্য শয়ের ব্যবহার করব না। বলছে যে ব্যঞ্জন বর্ণ গঠনে তৎসম এবং অতৎসম, ব্যঞ্জন বর্ণ গঠনে তৎসম এবং অতৎসম তবর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স ব্যবহৃত না হয়ে দন্ত স হয়। ব্যঞ্জন বর্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণ গঠনে তৎসম এবং অতৎসম শব্দে তবর্গীয় বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সঙ্গে দন্ত স যুক্ত হয়। যুক্ত ব্যঞ্জন বর্ণ গঠনে তৎসম এবং অতৎসম শব্দে তবর্গীয় বর্ণের সঙ্গে দন্ত স যুক্ত হয়, যেমন অর্ধ, অধস্তন। অধস্তন, দেখো এটা হচ্ছে তবর্গীয় বর্ণ। তবর্গীয় বর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ, দন্তান্ন, ত, থ, দ, ধ, দন্তান্ন। তাহলে এগুলো তবর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স যুক্ত না হয়ে দন্ত স যুক্ত হয়। দেখো এটা হচ্ছে তবর্গীয় বর্ণ, এটা তবর্গীয় বর্ণ, তাই এর সঙ্গে দন্ত স যুক্ত হয়েছে। তাহলে কোন বর্ণের সঙ্গে বা কোন শব্দের সঙ্গে মূর্ধন্য স-এর ব্যবহার হয় না? তবর্গীয় বর্ণের সঙ্গে মূর্ধন্য স-এর ব্যবহার হয় না। সকল তৎসম এবং অতৎসম যুক্ত ব্যঞ্জন বর্ণে তবর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয় না। তারপর বলছে যে চবর্গীয় ধ্বনির সঙ্গেও মূর্ধন্য স যুক্ত হয় না, চবর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয় না। যুক্ত ব্যঞ্জন বর্ণ গঠনে তৎসম এবং অতৎসম শব্দে চবর্গীয় বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয় না। যেমন আশ্চর্য, দেখো এটা চবর্গীয় বর্ণ, তাই চবর্গীয় বর্ণের সঙ্গে মূর্ধন্য স যুক্ত না হয়ে তালব্য স যুক্ত হয়েছে। তাহলে কি বললাম? যুক্ত ব্যঞ্জন বর্ণে তৎসম এবং অতৎসম শব্দ যাই হোক না কেন সেখানে চবর্গ থাকলে তার সঙ্গে মূর্ধন্য স না হয়ে হবে তালব্য স। তারপর বললো যে বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স-এর ব্যবহার হয় না। বিদেশি শব্দের বানানে
মধ্যাহ্নস্বয়ের ব্যবহার হয় না। বিদেশি শব্দের বানানে মধ্যাহ্নস্বয়ের ব্যবহার হয় না। যেমন কি বললাম, বিদেশি শব্দের বানানে মধ্যাহ্নস হয় না, বিশেষত ইংরেজি বানানে। ইংরেজি বানানে মধ্যাহ্নসের ব্যবহার হয় না। দেখো স্টুডিও, এটা হচ্ছে একটি ইংরেজি শব্দ। স্টুডিও এটা হচ্ছে একটি ইংরেজি শব্দ। আবার স্টেডিয়াম এটা একটি ইংরেজি শব্দ। তাই এখানে মধ্যাহ্নস ব্যবহৃত না হয়ে দন্তস্ব ব্যবহৃত হয়েছে। মধ্যাহ্নস ব্যবহৃত না হয়ে দন্তস্ব ব্যবহৃত হয়েছে। যেমন আগস্ট, আগস্ট কি, এটা একটা ইংরেজি শব্দ। এখানেও মধ্যাহ্নস ব্যবহৃত না হয়ে দন্তস্ব ব্যবহৃত হবে। আবার স্টেশন, স্টেশন এটাও একটি ইংরেজি শব্দ। তাই এখানে মধ্যাহ্নস না হয়ে দন্তস্ব হবে। তাহলে কি বললাম যে বিদেশি শব্দের বানানে মধ্যাহ্নস্বয়ের ব্যবহার হয় না। বিদেশি শব্দের বানানে মধ্যাহ্নস্বয়ের ব্যবহার হয় না। তাহলে কোন কোন ক্ষেত্রে মধ্যাহ্নস্বয়ের ব্যবহার হয় না? তবর্গীয় যুক্ত ব্যঞ্জন বর্ণে মধ্যাহ্নস্বয়ের ব্যবহার হয় না, চবর্গীয় যুক্ত ব্যঞ্জন বর্ণে মধ্যাহ্নস্বয়ের ব্যবহার হয় না, এবং বিদেশি শব্দে মধ্যাহ্নস্বয়ের ব্যবহার হয় না। আবার সম্ভাষণ সূচক শব্দে আকার থাকলে মধ্যাহ্নস্বয়ের পরিবর্তে দন্তস্ব হয়। আবার সম্ভাষণ সূচক শব্দে আকার থাকলে মধ্যাহ্নস্বয়ের পরিবর্তে দন্তস্ব হয়। সম্ভাষণ সূচক শব্দে পদান্তে যদি আকার থাকে তাহলে মধ্যাহ্নস্বয়ের পরিবর্তে দন্তস্ব হয়। সম্ভাষণ সূচক শব্দে পদান্তে যদি আকার থাকে তাহলে মধ্যাহ্ন পরিবর্তে দন্তস্ব হয়। যেমন আগেরটা কি লিখেছিলাম, দেখো দুইটা রকম কি বলেছি, শেষে যদি একার থাকে তাহলে হবে মধ্যাহ্নস্ব, শেষে যদি আকার থাকে তাহলে হবে দন্তস্ব। তাহলে কি বললো, সম্ভাষণ সূচক শব্দে শেষে যদি আকার থাকে তাহলে হবে দন্তস্ব, এবং শেষে যদি একার থাকে তাহলে হবে মধ্যাহ্নস্ব। এবার দেখো সাত প্রত্যয়ে মধ্যাহ্নস্বয়ের ব্যবহার হয় না। সাত প্রত্যয়ে মধ্যাহ্নস্বয়ের ব্যবহার হয় না। অগ্নিস্বাদ, তাহলে দেখো কি বললাম, এটা একটা সাত প্রত্যয়। তাহলে এটা একটা সাত প্রত্যয়, এর পরিবর্তে দন্তাংশ মধ্যাহ্নস্ব হবে না, দন্তস্ব। ধূলিস্বাদ, তাহলে কি বললাম, সাত প্রত্যয়ে দন্তস্বয়ের ব্যবহার হয় না। তাহলে চলো আবার আমরা প্রথম দিকে আরেকবার আলোচনা করি। আজকে আমরা শিখলাম শব্দবিধানের ব্যবহার, বানানে শব্দবিধানের ব্যবহার। তৎসম শব্দে যে সকল বানানে দন্তস্বয়ের পরিবর্তে মূর্ধন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় শব্দবিধান। শব্দবিধান বাংলা ভাষা রীতিতে তৎসম শব্দের বানানে মূর্ধন্যস্বয়ের ব্যবহারই হচ্ছে শব্দবিধান। এখানে আমরা শিখলাম কোন কোন বর্গের সঙ্গে মূর্ধন্যস্ব যুক্ত হয় এবং কোন কোন বর্গের সঙ্গে মূর্ধন্যস্ব যুক্ত হয় না। আমরা জেনেছি রি অথবা রিকারের সঙ্গে মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়, রি অথবা রিকারের সঙ্গে মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়। রয়ের পরে আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করি, রয়ের পরে আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করি। যুক্ত ব্যঞ্জন বর্ণে তৎসম বা অতৎসম শব্দে আমরা
টবর্গীয় বর্ণে মূর্ধন্য ষ ব্যবহার করি। ইকারান্ত অথবা উকারান্ত উপসর্গজাত শব্দে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করি। আবার সন্ধিজাত শব্দে আমরা মূর্ধন্য ষ সন্ধিজাত শব্দে আমরা মূর্ধন্য ষ সন্ধিতে বিসর্গযুক্ত ইকারান্ত বা উকারান্ত শব্দের পরে বিসর্গযুক্ত থাকলে সেখানে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করি। এবার আমরা জেনে নিই কোন কোন শব্দে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করি না। তাহলে চবর্গীয় বর্ণের সঙ্গে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করি না। তবর্গীয় যুক্ত ব্যঞ্জন বর্ণে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করি না। শাক প্রত্যয় যুক্ত ব্যঞ্জন বর্ণে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করি না। আবার হচ্ছে সম্ভাষণ সূচক শব্দ পদান্তে যদি আ প্রত্যয় আ থাকে, স্বরবর্ণ আ থাকে, তাহলে সেখানে আমরা মূর্ধন্য ষ পরিবর্তে দন্ত ষ ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা এই অধ্যায়ের থেকে তোমরা 20টা প্রশ্ন, ছোট প্রশ্ন খাতায় লিখবে এবং পরবর্তীতে যখন তোমাদের স্কুল খুলবে তখন আমি তোমাদের আজকের তারিখ দিয়ে এই লেখাগুলো, এই প্রশ্নের উত্তরগুলো খাতায় দেখতে চাই। আজকের মতো সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে।